এই যে সার্জি যেটা বললো, সংস্কার তো বিএনপির চাওয়া ছিল, বিএনপি চাচ্ছিল। এখন সংস্কার বা সনদ বা ওইসব বিষয়গুলো থেকে বিএনপিকে কিছুটা পিছুটান দিচ্ছে কিনা, বা বিএনপির আগে একরকম কথা ছিল, এখন একরকম কথা বলছে, মানে এই জায়গাটায় কারণটা কি? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম, এবং আমার সহ আলোচক সার্জিস আলমকেও শুভেচ্ছা। সার্জিস যেখান থেকে শেষ করলো আমি ওখান থেকে শুরু করতে চাই। যে ধরেন আমাদের আসলে এই রাজনীতির এখন কি হওয়া উচিত, একটা ন্যাশনাল ইউনিটি দরকার। সেই ন্যাশনাল ইউনিটিটা কিসের উপর ভিত্তি করে হবে? ন্যাশনাল ইউনিটির জন্য দরকার এটা একটা প্রিন্সিপাল, একটা আদর্শগত অবস্থানের প্রতি আস্থা থাকা। সেই প্রিন্সিপালটা যখন আমরা মানে সরকারি দল, বিরোধী দল বা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ধারণ করতে পারি না, তখন আসলে আমরা ট্রাস্ট রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না। এবং বিশ্বাস না রাখার ফলে তখন যেই জিনিসগুলো আপাতত বিরোধিতার কিছু নাই, সেগুলো নিয়েও আমরা বিরোধিতার মধ্যে লিপ্ত হই। যেমন ধরেন এখানে প্রশ্নতে আসলো যে যেই জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিল বলছে, জুলাই সনদকে তো বিএনপি প্রতারণার দলিল বলছে না, বলতেছে অধ্যাদেশটাকে। জুলাই সনদ নিয়ে তো কোনো সমস্যা নাই। জুলাই সনদে তো বিএনপিও স্বাক্ষর করেছে, জামাতও স্বাক্ষর করেছে, এনসিপি তখন স্বাক্ষর করেনি, পরে স্বাক্ষর করেছে, ওকে ফাইন। তো এবং এই স্বাক্ষর এটা জাতির সামনে প্রকাশ হয়েছে। এবং এখানে এনসিপি কেন স্বাক্ষর করে? এনসিপি কিন্তু পরিষ্কার করেছে। হ্যাঁ, সেটা তো পরিষ্কার। তারপরও আমি বলবো সবাই তাহলে স্বাক্ষর করেছে, এবং এরা সবাই এখন সংসদে আছে, সরকারি দলে আছে, কেউ কেউ বিরোধী দলের রোলে আছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এখানে সবাই সংস্কার চায়। বিএনপির পজিশনটা শুধু সংস্কার না, বিএনপির পজিশনটা হলো পুনর্গঠনে, দেশ পুনর্গঠনে। দেশ পুনর্গঠনের প্রক্রিয়াটা কি হবে? এখানে পার্থক্যটা হলো প্রক্রিয়াগতভাবে, মানে প্রক্রিয়াগত পার্থক্য। বিএনপি, জামাত, এনসিপি এবং এনজিও ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন এক্সপার্টরা মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো দিয়েছে এগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই একটা দেশের পুনর্গঠন বা সংস্কার সম্ভব। কিন্তু সেটা 18 মাসের অভিজ্ঞতা যদি দেখেন, একটা জিনিস আমি বলি, যেমন ধরেন এই যে অধ্যাদেশগুলো 133টা অধ্যাদেশ যে ডক্টর ইউনূস সরকার আনছিল, এগুলি কেন আনছিল? অধ্যাদেশ মানেই হলো খণ্ডকালীন আইন, যেটা পরবর্তী পার্লামেন্ট দেশ ও জাতির সাথে জরুরি সেটা রাখবে, আইনে রূপান্তর করবে। আর না হলে কোনো অধ্যাদেশই একটা নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না। এইটা নির্বাচিত পার্লামেন্টের উপর আপনার অর্ডার আকারে কোনো অধ্যাদেশ বর্তায় না, দায়িত্ব আকারে বর্তায়। সে দায়িত্বের জায়গা থেকে বিএনপি বেশিরভাগ অধ্যাদেশগুলো আপনার গ্রহণ করেছে এবং আইনে রূপান্তর করেছে। আর যেগুলো করে নাই 16টার মধ্যে 2-3টা বাদে বাকিগুলোতে তার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। আর নতুন যেগুলো নোট অফ ডিসেন্ট নাই তারপরেও বিএনপি এই মুহূর্তে রহিত করলো। কেন করলো? সেগুলোতে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আইনের মধ্যে কনফ্লিক্ট আছে, মানে একাধিক জায়গায় আইনি জটিলতা রয়ে গেছে। যেমন ধরেন আপনার এই পুলিশ কমিশন এটা সংস্কারের দাবি তো বহু পুরানা দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা বহুবার করা হয়েছিল। তাহলে অন্তর্বর্তীকালীন সময়ই তো সেইটা অধ্যাদেশ করা হয়েছিল, করার পরে ড্রেস চেঞ্জ করা হলো, কিন্তু তারপরে পুলিশ ঠিক করা যায়নি। কেন ঠিক করা যায়নি? কারণ এর মধ্যে একটা আইনগত ত্রুটি ছিল। সেই আইনগত ত্রুটিটা এখানে আপনার ধরেন আপনার তারপর ধরেন যে গুমের ব্যাপারে আইনের ত্রুটি আছে, তারপরে গুম আছে, মানবাধিকার, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার আছে, এগুলো দেখবে একটা দুর্নীতি দমন কমিশন আছে। এই আইনগুলোর মধ্যে একটা আরেকটার সাথে এমন কতগুলো কনফ্লিক্টিং আইন আপনার জোড়ায় গেছে, যেটা রিজলভ না করে আপনি যদি এটা একটা তড়িঘড়ি করে জাস্ট করে ফেলেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, কিন্তু একটা পার্লামেন্টারি গভর্নমেন্ট, জনগণের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট, তাকে এই আইনি জটিলতাগুলো মোকাবেলা করে এইখানে একটা স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে। কারণ আপনি এমনভাবে আইন করলেন যেটা আবার কোর্ট চ্যালেঞ্জ করে ফেললো। কোর্ট যদি চ্যালেঞ্জ করে ফেলে তাহলে তো আপনার এই আইনটা করার কোনো মানে হয় না। তো যে কোনো আইন কিন্তু কোর্ট চ্যালেঞ্জ করতে পারে। তো ফলে এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, ধরেন আপনি মানবাধিকার খুব ভালো আইন, খুব ভালো অধ্যাদেশ আপনি করে ফেললেন, কিন্তু কোর্ট চ্যালেঞ্জ করে বাদ দিয়ে দিল, তাহলে লাভ কী হলো? তার মানে কি এই জিনিসগুলো করতে হবে না? অবশ্যই করতে হবে। এই জিনিসগুলো কি বিএনপি না করে পার পেয়ে যাবে? আমার ধারণা পার পাবে না। কেন পার পাবে না? বিএনপির যে ইশতেহার, যেমন ধরেন বিচার বিভাগ এখানে সংস্কার করতে হবে, এটা বিএনপির ইশতেহারের প্রথম যে ঘোষণা তার মধ্যেই আছে। হ্যাঁ, প্রথম যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার অধ্যায়, সে অধ্যায়ের মধ্যে আছে। সংবিধান সংস্কারও করতে হবে বিএনপিকে। হ্যাঁ, জাতি গঠনের ক্ষেত্রে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করতে হবে, দুর্নীতি দমন নিয়ে তার স্পষ্ট আইনের শাসন প্রস্তাবনা আছে, পুলিশ নিয়ে তার প্রস্তাবনা আছে, এগুলি করতে হবে। কিন্তু এই যে বিচার বিভাগ নিয়ে এখানে প্রস্তাবনা কি? বিচার বিভাগ সে এই যে মাজদার হোসেন মামলার রায়,
বাস্তবায়ন তাকে করতে হবে। রনি ভাই, মানে সংবিধানের মধ্যে থেকে সব কিছুই করতে হবে, মানে একদম আইন মেনে সংবিধানের ভেতরেই থাকতে হবে, সংবিধানের বাইরে এসে আপনার সবাই মিলে বসে একটা সমস্যা সমাধান করা যায় না? সবাই মিলে বসেই তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছিল। হ্যাঁ। এখন সবাই মিলে যে জিনিসগুলো করা হয়েছিল এগুলো অ্যাডাপ্ট করার পদ্ধতিটা কি হবে? আচ্ছা। দেখেন, কনস্টিটিউশন যদি আপনি অ্যামেন্ড করেন, যেমন পঞ্চদশ সংশোধনী দিয়ে আমি উদাহরণ দিই। পঞ্চদশ সংশোধনী শেখ হাসিনা যে করলো, তারপরে এটা যে এখন বাতিল হয়ে গেল, কেন বাতিল হয়ে গেল? এটা শুধু সে ফ্যাসিবাদ গায়ের জোরে করছিল এই কারণে? নো, এটা আনকনস্টিটিউশনাল ছিল। ফলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মাস্ট বি আপহোল্ড দ্য আচ্ছা, কনস্টিটিউশনাল এইটা পয়েন্ট। জি, এথিক্স। ফলে আপনি যদি আজকে একটা সংবিধান সংস্কার করে ফেলেন সবাই মিলে বৈশা, 2 দিন পরে এটা চ্যালেঞ্জ হবে। সেটা আপনার একটা নর্মসের মধ্য দিয়ে করতে হবে। দেখেন, ফ্যাসিবাদ এবং অ্যানার্কিজমের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। অ্যানার্কিজমের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, আবার অ্যানার্কিজম করে ফ্যাসিবাদ আনাও যায়, ফ্যাসিবাদে পৌঁছানো মানে যায়, এখন বিশ্বাস ফ্যাসিবাদ ভঙ্গের যে কায়েমও অভিযোগ, করা যায়। ফলে বিশ্বাস ভঙ্গের যে যে অভিযোগ, অভিযোগ, এটা সেই হলো জায়গাটা তো কাজ করতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে বিরোধী দলের রাজনীতি এবং সরকারি দলের রাজনীতির মধ্যে একটা মাত্রাগত গুণগত পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? বিরোধী দল যেহেতু সাংগঠনিকভাবে সরকারি দল যারা তাদের থেকে অনেক পিছানো, ফলে তাদের একটা পলিসি, একটা পারসেপশন তৈরি করা বিএনপির ব্যাপারে, যাতে করে তাদের মানে তাদের স্পেসটা একটু বড় করা যায়। কিন্তু এইটা পদ্ধতি হওয়ার কথা ছিল না, বা এটা পদ্ধতি হিসেবে হয়তো কার্যকর হবে না। জি। পদ্ধতি হিসেবে কার্যকর হবে আপনারা যদি রিয়েলি সাংগঠনিকভাবে নিজেদের বিস্তার ঘটানোর চেষ্টা করেন এবং বিএনপিকে যদি আপনারা প্রকৃতভাবে সাংগঠনিকভাবে চ্যালেঞ্জ করতে পারেন। আর রাজনৈতিক চ্যালেঞ্জ তো আছে। আরেকটা জিনিস বলে ধরেন শেষ করে, যেমন ধরেন বিএনপি চাঁদাবাজের দল, আমরা এটা জানলাম ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত, তাই না? তাহলে এখন তার এই চাঁদাবাজের দল সব ফুটপাত উঠাই দিচ্ছে। চাঁদাবাজের প্রধান ক্ষেত্র কি? ফুটপাত। ফুটপাত থেকেই তো চাঁদাবাজি ফুটপাত, বেশিরভাগ চাঁদা তো ফুটপাত ওখান থেকেই হয়, তাই না? হ্যাঁ। অন্যান্য ক্ষেত্রেও হয়, সেক্টরেও আচ্ছা, আছে, চাঁদাবাজির অনেক পরিবহন ধরন আছে, রনি হ্যাঁ, ভাই। অনেক ধরন আছে, কিন্তু ফুটপাত একটা জলজন্ত কাঁচা যায়, ওটা চোখের সামনে দেখা যায়, কি দেখা হচ্ছে না যায়। হচ্ছে। তো এই চাঁদাবাজের দল ফুটপাতে তুলে দিচ্ছে, তাহলে এটা কেমন চাঁদাবাজের দল? তার মানে কি? তার মানে আপনি যদি তার ব্যাপারে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করেন এবং সে যদি সেই পারসেপশনের এগেনস্টে তার রাজনীতিটা করে, তাহলে আপনি এতদিন যে পারসেপশনটা তৈরি করার চেষ্টা করলেন সেই ব্যাপারে জনগণ বিভ্রান্ত হবে। বিভ্রান্ত হয়ে জনগণ আপনাকে অবিশ্বাস করবে। অবিশ্বাস যদি করে তাহলে আপনার কোনো প্রতিরোধই কার্যকর হবে না।